হ্যালো বন্ধুরা, আমি শেখ বর্ণিল। এখন আমি করব মডার্ন মাস্টার্স এস রাজামৌলি, নেটফ্লিক্সের সদ্য মুক্তিপ্রাপ্ত ডকুমেন্টারি। আপনারা সকলেই জানেন নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি এস রাজামৌলিকে নিয়ে মুক্তি পেয়েছে। তো সেই পার্টিকুলার ডকুমেন্টারিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। এখন এই পার্টিকুলার ডকুমেন্টারিটার মধ্যেও কিন্তু দ্য রোম্যান্টিক্সে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছিলাম, চোপড়া ফ্যামিলির ইতিহাস, চোপড়া ফ্যামিলির লেগাসি, YRF এর লেগাসি। আপনারা জানেন ইয়াশ রাজ ফিল্মস বলিউডের একটা বিশাল বড় প্রোডাকশন হাউস। সেখানে আমরা কি দেখেছিলাম, ইয়াশ চোপড়া হোক, আদিত্য চোপড়া হোক, উদয় চোপড়া হোক, কেন তারা সাকসেসফুল হয়েছে বা তারা ফেলিওর হয়েছে অ্যাজ ডিরেক্টর, অ্যাজ প্রডিউসার, তারা কি কি ছবি বানিয়েছে, সেই ছবির পেছনে কি ইতিহাস রয়েছে, গল্প রয়েছে, সেই সব কিছু আমরা দেখতে পেয়েছিলাম। এখানে আমরা শুধুমাত্র যে এস রাজামৌলির লেগাসি বা তার গল্প দেখতে পাচ্ছি তা নয়, তার সঙ্গে তার ফ্যামিলি মেম্বারদের কি ইকুয়েশন সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু কাইন্ড অফ বলা যেতে পারে, বিশেষ করে প্রথম 8 ঘন্টা 40 মিনিট এটা কিন্তু রাজামৌলির ফ্যামিলিকে কেন্দ্র করে একটা ডকুমেন্টারি। তার কারণটা খুব সিম্পল, এস রাজামৌলির ফ্যামিলিতে প্রত্যেকে কোনো না কোনো রকম ভাবে সিনেমার বিজনেসের সঙ্গে যুক্ত। কেউ হয়তো ডিরেক্টর, কেউ হয়তো রাইটার, তার বাবা আপনারা জানেন কেভি বিজেন্দ্র প্রসাদ, MM কিরাবানি তার পরিবারের মধ্যেই। তো তারা সকলে মিলে অ্যাজ আ ইউনিট কাজ করে। তার প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই সেই জিনিসটা এত বছর ধরে হয়ে এসেছে। তো এস রাজামৌলিকে নিয়ে যখন একটা ডকুমেন্টারি হবে, বাকিদের উল্লেখ থাকবে, বাকিদের সঙ্গে তার কি ইকুয়েশন সেটা উঠে আসবে এই ডকুমেন্টারির মধ্যে। সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা ছিল। MM কিরাবানির সঙ্গে তার কি ইকুয়েশন, তাদের দুজনের মধ্যে ওয়ার্কিং রিলেশনটা কীরকম, কিংবা কেভি বিজেন্দ্র প্রসাদ তার বাবা, তার সঙ্গে ছেলে রাজামৌলি কীরকম ওয়ার্কিং ইকুয়েশন, সেই জিনিসগুলো কিন্তু এই ডকুমেন্টারির মধ্যে উঠে এসেছে। রাজামৌলি ছোটবেলাতে কীরকম ছিল, কিংবা একজন স্বামী হিসেবে সে কীরকম, একজন ফ্যামিলি ম্যান হিসেবে সে কীরকম, বাবা হিসেবে সে কীরকম, সেই সব কিছুই কিন্তু এই ডকুমেন্টারির মধ্যে আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে সঙ্গে অ্যাক্টারদের সঙ্গে জুনিয়র NTR-এর ইন্টারভিউ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে রামচরণ রয়েছে, প্রভাস রয়েছে, রানা দাগ্গুবতী রয়েছে, তাদের ইন্টারভিউ করা হয়েছে যারা কি রাজামৌলির সঙ্গে কাজ করেছে। তো অ্যাজ ডিরেক্টর কতটা প্রেশার দেয় রাজামৌলি, কতটা স্ট্রিক্ট অন সেট, এবং ফ্যামিলি মেম্বাররা তার মধ্যে কি ডিফারেন্স দেখতে পায় যখন সেটে রাজামৌলি থাকে আর যখন বাড়িতে রাজামৌলি থাকে, যখন সে শ্যুট করছে না, যখন সে সিনেমা পার্সন নয়, যখন সে একজন ফ্যামিলি পার্সন, সেই দিকপত্রগুলোতে কিন্তু আলোকপাত করা হয়েছে। এবং যখনই অ্যাক্টারদের আপনি ইন্টারভিউ করছেন, সঙ্গে সঙ্গে এস রাজামৌলির ওই যে পার্টিকুলার সিনেমাগুলো যেগুলো প্রচণ্ড বেশি ফেমাস, মূলত সেগুলোর উপরই হাইলাইট করা হয়েছে। সেটা ইগা হোক, পার্টিকুলারলি ইগার একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে কিভাবে অ্যাকচুয়ালি শ্যুট করেছে। অ্যাকচুয়ালি দেখুন, ইগাতে মানে যে ছবিটাকে আমরা হিন্দির অডিয়েন্স মাক্ষী বলে চিনি, সেখানে তো কিচ্ছা সুদীপের সামনে আসলে কোনো মাক্ষী ছিল না, সেটা তো ডিজাইন করা। এবার সেটা ডিজাইন করবার ক্ষেত্রেও কী কী ঝামেলা হচ্ছে সেটাও এখানে দেখানো হয়েছে। কিন্তু কিচ্ছা সুদীপকে কীভাবে শ্যুট করানো হয়েছে, অডিয়েন্সকে তো কনভিন্স করতে হবে যে মাক্ষী ওর সামনে রয়েছে, ওকে বিরক্ত করছে, ও প্রচণ্ড ইরিটেটেড ফিল করছে, সেই জিনিসটা তো বিলিভ করাতে হবে, কনভিন্স করতে হবে। তো সেটার জন্য কীভাবে শ্যুট করেছে সেই দিকটা সুন্দরভাবে দেখানো হয়েছে। কিছু বিহাইন্ড দ্য সিনস BTS দেখানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে বাহুবলী চ্যাপ্টার 1 বা পার্ট 1 হোয়াট এভার, সেই ছবিটা যখন রিলিজ হয়, সেই ছবিটার জন্য কি টেনশন ছিল এস রাজামৌলির ওপরে। ও অ্যাক্টারদেরকে ভালো ভালো সমস্ত হোটেলস দিয়েছে, কিন্তু নিজে গিয়ে রয়েছে একটা খুব বাজে হোটেলে। তার কারণ ওকে বাজেট বাঁচাতে হবে, কারণ বাজেটটা প্রচণ্ড বেশি বেড়ে যাচ্ছিল। যে বাজেট নিয়ে ওরা মাঠে নেমেছিল তার থেকে বেশি বাজেট হয়ে যাচ্ছিল ছবিটার। কিন্তু ওরা জানতো যে এই যে বাজেটটা লাগবে সেই বাজেটটা দিতে হবে ছবিটাকে, সাবজেক্টটাই এরকম ছিল। এবং তারপরে ওরা প্যান ইন্ডিয়া কীভাবে ছবিটাকে নিয়ে যায়, সেখানে কারণ জোহরের ইনভলভমেন্ট, যেগুলোর ব্যাপারে আসলে আমরা জানি। এই দিকপত্রগুলো খুব যে নতুন কিছু তা নয়। কিংবা বাহুবলী পার্ট 1-এর ক্ষেত্রে তেলেগু স্পিকিং স্টেটসে খুব একটা বেশি ভালো ওয়ার্ড অফ মাউথ ছিল না, যে কারণে ওরা খুব চাপে পড়ে গেছিল যে হয়তো সেক্ষেত্রে এই ছবিটা ওয়ার্ক করবে না, বক্স অফিসে হয়তো ফ্লপ হয়ে যাবে। কারণ এতটা বড় বাজেটের ছবি যদি রিকভার সেটা না করতে পারে, তাহলেই অ্যাকচুয়ালি ফ্লপ, মানে আইনত ছবিটা ফ্লপ হয়ে যাবে। এবং সেটা ওদের উপরে বিশাল টেনশন দিয়ে দিয়েছিল, যে কারণে বাহুবলীর যে সাকসেসটা পরবর্তীতে ধীরে ধীরে যখন ছবিটা গ্রো করতে শুরু করে এবং একটা ম্যামথ কালেকশন করে, যে কালেকশনটা ওরা কখনো এক্সপেক্টই করেনি, তখন সেটা ওরা এনজয় করতে পারেনি, চেরিশ করতে পারেনি। এনজয়টা করতে পেরেছে বাহুবলী পার্ট 2-এর সাকসেস দেখে। যখন 1000 কোটির ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা হয়, তখন ওরা সেটা এনজয় করতে পারে। তো সেই দিকপত্রগুলো দেখানো হয়েছে, যদিও সেটা খুব অজানা নয়, কিন্তু মানে এগুলো কিন্তু আগে থেকে জানা, খুব যে নতুন ইনফরমেশন এই পার্টিকুলার বিষয়গুলো তো ডকুমেন্টারিটা প্রোভাইড করছে তা নয়। রাজামৌলি এটার ব্যাপারে বহু জায়গাতেই কথা বলেছেন যে ফার্স্ট ডে যখন তেলেগু স্পিকিং স্টেটসে সেখানকার ওদের হোম যে অডিয়েন্স, হোম গ্রাউন্ডের যে অডিয়েন্স, সেই অডিয়েন্স খুব একটা এনজয় করেনি ছবিটা, ভালো রিভিউজ আসছিল না, তখন ওরা খুব চাপে পড়ে গেছিল। এটা জানা কথা। দেখুন, একটা ভালো ডকুমেন্টারির মধ্যে কিন্তু স্টোরি টেলিং থাকাটা মাস্ট। মানে ডকুমেন্টারি মানে এটা নয় যে তথ্য দিয়ে গেলাম, প্রচুর তথ্য দিলাম তাহলেই ভালো ডকুমেন্টারি, এটা কিন্তু একেবারে নয়। ডকুমেন্টারির মধ্যে স্টোরি টেলিং থাকতে হবে, একটা আপ থাকতে হবে, একটা ডাউন থাকতে হবে, একটা রাইজ থাকতে হবে, একটা ফল থাকতে হবে, একটা হাই থাকতে হবে, একটা লো থাকতে হবে। সেই জিনিসটা কিন্তু এই ডকুমেন্টারির মধ্যে পরিষ্কারভাবে বুঝতে পারা যায়, সেই গ্রাফটা কিন্তু লক্ষ্য করা যায়। কাজটা শুরুই হচ্ছে MM কিরাবানি এবং এস রাজামৌলির বাবা
বাবারা তারা কোথাও একটা সিনেমার বিজনেসের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু তারা খুব একটা সফল হয়নি নিজেদের কেরিয়ারে। এবং এস রাজামৌলি তারপর তাদের যে লেগাসিটা, কিরাভানি তাদের বাবাদের যে লেগাসিটা সেটাকে এগিয়ে নিয়ে গেছে। বাবারা সফল হয়নি কিন্তু ছেলেরা সফল হয়েছে, দুজনে মিলে একটা সাকসেস পেয়েছে, যেটা কিন্তু তাদের বাবাদেরও কোথাও একটা সাকসেস। ফেলিওর থেকে সাকসেসফুল হওয়ার এই যে জার্নিটা, সেটা অডিয়েন্সকে ইন্সপায়ার করতে পারবে। এবং একদম শেষ ভাগে গোল্ডেন গ্লোবস পাচ্ছে ট্রিপলারের নাটু নাটু গানটা, কিংবা অস্কার্স পাচ্ছে। সেখানে গিয়ে না কাজটা শুধুমাত্র এস রাজামৌলি বা কিরাভানি বা ওদের ফ্যামিলি, মানে জিনিসটা ভারতবর্ষের হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ভারতবাসী গর্ব করতে পারবে এই কাজটা দেখে। কাজটা শেষ হয় এমন একটা নোটে যেটা একটা স্যাটিসফ্যাকশন অডিয়েন্সকে দেবে, ইন্ডিয়ানদেরকে একটা স্যাটিসফ্যাকশন দেবে। কারণ গোল্ডেন গ্লোবস পাওয়া বা অস্কার্স পাওয়া এটা চারটিখানি কথা নয়। আজকে জেমস ক্যামেরুন কিংবা জো রুসো ব্রাদার্সের একটা ভাই, তারা আসছে এস রাজামৌলি একটা কাজ নিয়ে কথা বলতে, এস রাজামৌলি ডকুমেন্টারিতে ইন্টারভিউ দিচ্ছে। এটা চারটিখানি কথা নয়। এটাও সত্যি কথা যে খুব অবভিয়াস ছিল যে এভাবেই কাজটাকে শেষ করাবে, মানে RRR সাকসেস দিয়েই রাজামৌলি ডকুমেন্টারি আজকের দিনে দাঁড়িয়ে এন্ড হতে পারে। এর পরবর্তীতে সে আরও বড় কিছু অ্যাচিভ করলে সেটা আলাদা ব্যাপার। আদার দ্যান দ্যাট RRR সাকসেস দিয়েই শেষ হবে। তো সেটাই করা হয়েছে, তবুও ভালোভাবে করা হয়েছে। দেশাত্মবোধ, দেশপ্রেমের যে অ্যাঙ্গেলটা, রাজামৌলি গিয়ে স্পিচ দেওয়ার সময়, অ্যাওয়ার্ড নেওয়ার সময় সে বলছে জয় হিন্দ, ভারত, ইন্ডিয়া, তখন ডেফিনেটলি যারা ভারতবাসী তারা স্যাটিসফ্যাকশন পাবে। তো ভালোভাবে করা হয়েছে কাজটা, অবশ্যই ভালো। ডকুমেন্টারিটা আপনারা দেখুন, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। কিন্তু এটা কোনো গ্রাউন্ড ব্রেকিং ডকুমেন্টারি কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে যা দেখানো হয়েছে মোটামুটি সেগুলো কিন্তু অলরেডি অ্যাভেলেবেল। মানে আমরা কিন্তু মোটামুটি জানি, খুব যে নতুন কিছু উঠে এসেছে, প্রচণ্ড আলাদা কিছু যেটা আমরা একেবারে জানতাম না এই ডকুমেন্টারি থেকেই জানতে পারবো তা নয়। এস রাজামৌলির মতন একজন লেজেন্ডারি ফিল্ম মেকার, তাকে নিয়ে যখন একটা ডকুমেন্টারি নির্মিত হচ্ছে, সেটা 1 ঘন্টা 14 মিনিটের মধ্যে হলে মানে আপনি কত কিছু কভার করবেন। মানে এই মানুষটাকে নিয়ে, এই পরিচালককে নিয়ে, এই শিল্পীকে নিয়ে আরও বড় ডকুমেন্টারি আসলে দরকার। মানে অন্তত পক্ষে যদি 2.5-3 ঘন্টা হতো, তাহলে বোধহয় একজন দর্শক হিসেবে প্রচণ্ড খুশি হতাম। এবং প্রত্যেকটা জায়গাকে, মানে যেমন বললাম ছোটোবেলা এস রাজামৌলির কীরকম ছিল, সে একজন ছাত্র হিসেবে কীরকম ছিল, কিংবা যখন সে একজন যুবক তখন সে কীরকম ছিল, সেই দিকপত্রগুলোকে জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। বুঝতেই পারছেন 1 ঘন্টা 14 মিনিট। তো সেইগুলো আরও ডিপে ডাইভ দিয়ে আমি আশা করবো যে ভবিষ্যতে এস রাজামৌলি এত বড় পরিচালক, নিশ্চিত থাকতে পারেন 10 বছর বাদে হোক, 20 বছর বাদে হোক, তাকে নিয়ে আরও ডকুমেন্টারি হবে, এর থেকে অনেক উন্নত ডকুমেন্টারি হবে। সেটার জন্য আর কি আজকে থেকে অপেক্ষাটা শুরু হলো, যে তখন আমরা আরও অনেক কিছু জানতে পারবো ওনার ফিল্ম মেকিং প্রসেস সম্পর্কে, ওনার থট প্রসেস সম্পর্কে, জীবনকে দেখা, ওনার সেই সব বিষয় সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবো, আরও অনেক কিছু জানতে পারবো। জাস্ট এই ডকুমেন্টারিটা কী করলো, ওই হয় না মুখে রক্ত লাগিয়ে দেওয়া, লোভটা আপনার লেগে গেল, তারপর মানে আপনাকে অপেক্ষা করতে হয় মাংসর জন্য। আপনাদের কি মতামত যারা দেখে ফেলেছেন এই কাজটা, কীরকম কী লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।